বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। হিন্দু বাঙালিদের 12 মাসের 13 পার্বণের অন্যতম পার্বণ হলো মকর সংক্রান্তি। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। মকর সংক্রান্তিতে বাতাসা, কদমা, তিল্লাইয়ের চাহিদা অনেক কমে গেছে। গ্রাম ত্রিপুরার মানুষ মকর সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন ঐতিহ্য। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে প্রায় কিছুটা প্রভাব পরিলক্ষিত হলেও শহর এলাকায় ছিটেফুটেও পরিলক্ষিত হচ্ছে না। হিন্দু বাঙালিদের 12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে গ্রামেগঞ্জে বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হতো, কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য যেন হারিয়ে ফেলতে শুরু করেছে হিন্দু বাঙালিরা। মকর সংক্রান্তির আগের রাতে বুড়িঘর তৈরি করে ভোর রাতে আগুন দিয়ে পুড়িয়ে উষ্ণতা উপভোগ করা ছিল অন্যতম রীতিনীতি। মা বোনেদের হাতে তৈরি পিঠেপুলির উৎসবে মেতে উঠতেন মকর সংক্রান্তিতে। পিঠেপুলি.com-এর যুগে হারিয়ে যেতে বসেছে। মকর সংক্রান্তির দিন সকালবেলায় হরিনাম সংকীর্তন শুরু হতো প্রতিটি পাড়ায় পাড়ায়। দিন গড়িয়ে রাত পর্যন্ত চলত হরিনাম সংকীর্তন পালা। হরিনাম সংকীর্তনের নব্যদের অন্যতম ভোগ ছিল তিল্লাই, বাতাসা, কদমা ইত্যাদি। পৌষ মাসের শেষ দিক থেকেই এসব তৈরি করতে কারিগররা থাকতেন ব্যস্ত। এখন এসবের তেমন চাহিদা নেই, ফলে কারিগররা বেকার বসে থাকতে বাধ্য হচ্ছে। এক ব্যবসায়ী জানান, চাহিদা দিন দিন কমে যাচ্ছে। শহর এলাকাতে এসবের কোনো চাহিদা নেই। গ্রাম ত্রিপুরায় কিছুটা চাহিদা থাকলেও তা প্রতি বছর কমে যাচ্ছে। ব্যবসায়ীদের লাভের হারও অনেকটা কমে গেছে। আমরা তিল্লাই, বাতাসা, কদমা, তারপর বিভিন্ন ধরনের আমাদের যে এখানে কাজ করতে আসে শিল্পীরা বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে। এটা বছরই একবারই হয়, একবার পৌষ সংক্রান্তিতে। ওরা আর সারা বছর অন্য কাজ করে, কিন্তু শুধু পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো হয়। কিন্তু এইগুলার কদর খুব কমে গেছে। আগে খুব বেশি প্রচলন ছিল, এখন কম। বিশেষ করে শহরাঞ্চলের এগুলো চলেই কম। মফস্বলে এখন ইয়ার প্রচলনটা রয়ে গেছে আর কি। সেই উপলক্ষে আমরা কিছু চেষ্টা করি কিছু মানুষের দেওয়ার জন্য। শিল্পীরাও সেই পারিশ্রমিক পায় না, এই শুধু পৌষ মাসেই পায়, কিন্তু অন্য সময় অন্য কাজ করে আর কি। গতবারের তুলনায় এইবার গতবার তুলনায় দাম বেশি না, দাম ঠিকই আছে, কিন্তু চিনির মূল্য বেশি। এই বছর লাভ কম, কিন্তু কাটতি কম, বেচা কিনে বিক্রি কম। কিরকম বেচা কিনে হইতেছে? না, খুব কম। গত বছর তুলনায় ধরেন না 30% কম, গত বছর থেকে 30% কম চলছে। আজকের দিনই তো শেষ দিন, কালকে তো শুধু বিক্রি হবে, আজকেই কাজ হবে, শেষ কাজ। কিরকম আশা করতেছে দাম? না, খুব একটা মানে ফলপ্রসূ হয় নাই। আমরা যে পরিশ্রম, দিন রাত পরিশ্রম করে এবং ব্যবসাতে পুঁজি খাটাই যেরকম লাভের আশা আমরা করি, পৌষ সংক্রান্তি বছরে একটা মাস আমরা ইচ্ছা করি, কিন্তু সেই তুলনায় অতটা লাভ হয় নাই। কত করে কিলো? কত করে এখন আমরা তিল্লাই 70 টাকা কেজি বিক্রি করতেছি, বাতাসা 65 টাকা কেজি, কদমা 80 টাকা কেজি, এরকম বিক্রি করতেছি। চিনির মূল্যটা খুব বেশি এবং শিল্পীরার পারিশ্রমিক অনেক বেশি। অনেক শিল্পী আছে আপনার 1500 টাকা হাজিরা আছে, 1500, 1200 টাকা পার ডে। প্রতিদিন 1500 টাকা, 1400 টাকা এবং 2200 টাকা আছে কারিগর, মেইন কারিগর আর কি। 2200 টাকা। আমার নাম দীপ্তেশ। হিন্দু বাঙালিদের অতীত ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে, তাহলে তা অতীতের পাতায় গিয়ে ঠাঁই পাবে, তা বলার অপেক্ষা রাখে না। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 43তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 43তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্যরা। রাম ঠাকুর সেবা মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন মন্দির পরিচালন কমিটির সদস্যদের সাথে। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মন্দির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী এদিন মন্দির পরিচালন কমিটির প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, বনমালীপুরের যতটা উন্নয়ন করা সম্ভব হবে তা তিনি করবেন। আজকে সংক্রান্তি ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সবাই মিলে আমরা আজকের দিনটি এই পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই দিনটি পালন করি। আর এটা আজকে 43তম যে উৎসব এই পুণ্যতিথিতে পালিত হচ্ছে এই আশ্রমে। এখানে এসে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে পারিবারিক পরিবেশ পেয়েছে এখানে। যেনারাই এই কমিটির সদস্য রয়েছেন বা অফিস বেয়ারার রয়েছেন আর অন্যান্য ভক্তরা যারা এখানে আছেন, আমার বোনেরা ওর সুধীজনেরা,
সুচিতার সঙ্গে, শুভ্রতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে এই আশ্রমটাকে পরিচালনা করছেন। যেটা আমি এখান থেকে শুনেছি, আজকে 5,000-এর উপরে ভক্তজন আসবে এখানে, প্রসাদ গ্রহণ করবেন এই পূর্ণ দিনে। দেখুন, ডেভেলপমেন্ট এলাকার বিধায়ক হিসাবে আমার চাইতে বেশি যেনারা আমার এলাকার লোক এখানে আছেন এরা বেশি কাজ করে। ইলেকশনের আগে আমার সমস্ত বনমালীপুরবাসীর মনের একটা ইচ্ছা ছিল যে ওনাকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো। আমি যখন যেতাম আমার পেশেন্ট বাজার বলতো দাদাকে মুখ্যমন্ত্রী বানাবো বা বিপ্লবকে মুখ্যমন্ত্রী বানাবো। তো ত্রিপুরশ্রীর মা এই ভূমিতে আমাকে সেই দায়িত্ব দিয়েছেন ওনাদের আশীর্বাদ নিয়ে। আমার চাইতে বেশি দায়িত্ব ওনারা পালন করেন। আমি সময় সময় দেখি মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আমি আসতে পারি না, অনেক কাজ থাকে, কিন্তু কোনোদিন কোনো ব্যক্তি শিকায়ত করেনি যে বিধায়ক আসেন না বা আমাদের কাছে বসেন না। ওনারা বোঝেন যে ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। তো আমি চেষ্টা করি মণ্ডলের কমিটির মাধ্যমে যে ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো বনমালীপুরের জন্য প্ল্যানিং হয়েছে এবং যথাসম্ভব বনমালীপুরে যতটা আমি উন্নয়ন করতে পারবো সেটা আমি নিশ্চিত করব। রিপোর্ট, খবর ত্রিপুরা। মাদকবাদী ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। মাদকবাদী পরিদর্শনে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার সকালে মানিক সরকার মাদকবাড়িতে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত দোকানপাটগুলি পরিদর্শন করেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। ঘটনার 7 দিনের মাথায় বিরোধী দলনেতা মানিক সরকার মাদকবাড়ি পরিদর্শনে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার মাদকবাড়ি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি বলেন, এদিন পুলিশের গুলি চালানোর মতো পরিস্থিতি ছিল না। সিপিআইএম নেতা মানিক দেকে নিয়ে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে বিরোধী দলনেতা মানিক সরকার চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, মানিকদের উপরে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। তিনি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পরামর্শ আসে, আমরা ঠিক আছে, আমরা অপেক্ষা করি। তো 144 ধারা তো কালকে উঠলো, তো আমরা আজকে দেখতে আসলাম আর কি। তো আমাদের সঙ্গে তো আপনারা সবাই ছিলেন, মুখ থেকে যা শুনবেন তার চেয়ে বেশি তো আপনাদের ক্যামেরাতেই বন্দি আছে। বাইরে তো খুব বেশি কিছু বলার নেই। যাই হয়েছে, দোকানঘর পুড়েছে, তারপরে কিছু লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং দোকানে যাদের দেখলাম তারা তো কেউ খুব একটা বড় দোকানে, ছোট ছোট দোকানে, এবং অধিকাংশেরই যা বক্তব্য সে হচ্ছে যে এটাই আমাদের নির্ভর, এর বাইরে আমাদের আর কিছু আয় উপার্জনের ব্যবস্থা নেই। কোথাও বাবা ছেলে, কোথাও বাবা মা ছেলে, কোথাও বাবা ছেলে মা বোন, গোটা পরিবারেই দোকান চালায়। ক্ষতি হয়েছে। এই ঘটনাগুলো অনভিপ্রেত। এই ঘটনাগুলি না ঘটলেই তো ভালো হতো, কিন্তু পরিস্থিতিটা জটিল হয়ে গেল। সে নিয়ে তো আমি এখন কিছু বলবো না, কারণ সরকার যেহেতু একটা এনকোয়ারির সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে, যদিও এটা বোধ হয় ম্যাজিস্ট্রেরিয়াল স্টেপ, কিন্তু আমরা তো বলছি যে এটা নানাজন নানাভাবে বিষয়টাকে দেখছেন, তো ফলে ভালো হয় এটা জুডিশিয়াল এনকোয়ারি হলে। সরকার নিশ্চয়ই এটা ভাবা উচিত হবে। যাদের সঙ্গে কথাবার্তা বললাম, বিশেষ করে মাধববাড়ি এলাকায়, সবাই বলছেন এই সময়ের মধ্যে ন্যূনতম 3200 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সাহায্য এটা পেয়েছে। প্রাথমিকভাবে সরকারের দিক থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, প্রশাসনিক পদ্ধতিতে তাই হয়। পরে একটা টোটাল অ্যাসেসমেন্টের পরে সরকার ভবিষ্যতে নিশ্চয়ই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করবে। আমাদেরও আবেদন থাকবে, যে টাকাটা দিয়েছেন শুরুটা ঠিকই আছে, কিন্তু এর মধ্যেই যেন সরকার তার দায়িত্ব শেষ হয়ে গেল এরকমটা মনে না করে, উচিত হবে তাদেরকে আরও ভালোভাবে সাহায্য করা, যাতে তারা নিজেরা আবার ঘুরে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে, পরিবার পরিজন নিয়ে চলতে পারে। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে
এই যে ঘুরলাম, যে যা দেখলাম, আপনারাও দেখেছেন, একটা সন্ত্রস্ত ভাব আছে মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েরা কথাই বলতে পারছে না, চোখের জল ফেলছে। তো তাদেরকে তো আমরা বুঝাবার চেষ্টা করেছি। এরকম যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। তার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, পুলিশকে বিশেষ করে ভূমিকা নিতে হবে, এবং আমরা আবেদন করব দল মত নির্বিশেষে সবারই উচিত হবে এই যেটা মানে অশান্তির যে আবহ যেটা তৈরি হলো, এটাকে দূর করে শান্তির পরিবেশ পরিমণ্ডল পুনঃস্থাপনা। এটা সরকারের দায়িত্ব। যেমন এককভাবে সরকার পারে না, যদি না বিভিন্ন রাজনৈতিক দল তারা যদি সহযোগিতার হাত না বাড়ায়। এর বাইরে রাজনীতি করে না, এর বাইরেও তো বিভিন্ন ব্যক্তি বিশেষ আছেন এলাকাতে, অনেকেরই এরকম প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে, মানুষ তাদের কথাবার্তা শুনে। এরকম যারা, তাদেরকে এর মধ্যে যুক্ত করা উচিত হবে দ্রুত। এই এলাকাটার মধ্যে মিশ্র জনবসতির এলাকা, যাতে শান্তি পুনঃস্থাপিত হয়, এটা আমরা চাইব। দিন আমি জিবি হাসপাতালেই বলেছি, কারণ আমি যখন হাসপাতালে গেলাম তখন যাদেরকে দেখলাম, একজন ছাড়া বাকিদের সবারই দেখা গেছে পেছন দিকে গুলি লেগেছে। তার থেকে এটা সাধারণ বুদ্ধিতে আমার যা মনে হয়েছে যে হয়তো পুলিশ তাদের তাড়া করছিলেন, তারা হয়তো চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এরকম অবস্থা থেকে তো এটা স্বাভাবিক বুদ্ধিতেই মনে হয় যে এই গুলি চালনার বোধহয় প্রয়োজন ছিল না। কেমন না, লোকগুলি চলেই যাচ্ছিলেন, নাহলে পেছন দিকে তো এই গুলি লাগার কারণ নেই। এর থেকে আমার মনে হয়েছে যে দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। প্রশ্ন হচ্ছে, দেখুন, পরিস্থিতি জটিল হয়, উত্তেজনা ছড়ায়, সেখানে শক্তি ক্ষমতা থাকলেই সেটাকে সবসময় প্রয়োগ করতে হবে, ঘটনা কিন্তু তা না। উচিত হবে শক্তি বেশি প্রয়োগ না করে কি করে কথাবার্তা বলে সিচুয়েশনকে কুল ডাউন করা যায়। তো এই মুহূর্তে এর বাইরে কিছু বলতে যাওয়াটা আমার দিক থেকে বোধহয় সমীচীন হবে না। এর বাইরে আমি কিছু বলতেও চাইছি না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাতে কাঠের ফার্নিচার সহ একটি বুলেরো ডিআই গাড়ি আটক করলো চৌদিলাম বন আধিকারিকরা। ঘটনা বিশ্রামগঞ্জ থানা এলাকায়। রবিবার রাতে কাঠের ফার্নিচার সহ TR 071764 নম্বরের একটি বুলেরো ডিআই গাড়ি আটক করলো চৌদিলাম বন আধিকারিকরা। ঘটনা বিশ্রামগঞ্জ এলাকায়। এদিন রাতে বিশালগড় SDPO সুমন দাসের নেতৃত্বে পেট্রোলিং স্টাফদের নিয়ে চেকিংয়ে বসে বিশ্রামগঞ্জ বাজার এলাকায়। ঠিক এমন সময় বিশালগড়ের দিক থেকে একটি বুলেরো ডিআই গাড়ি কিছু ফার্নিচার নিয়ে সোনামুড়ার দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় গাড়ি চালক বন আধিকারিকদের দেখে গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়। চালককে আটক করার জন্য চেষ্টা করে বন আধিকারিকরা। পরবর্তী সময়ে গাড়ি এবং ফার্নিচারগুলিকে উদ্ধার করে নিয়ে আসে চৌদিলাম ফরেস্ট অফিসে। এই বিষয়ে SDPO সুমন দাস জানান, সোনামুড়া একটি মেলা শুরু হবে সোমবার থেকে। সেই মেলার উদ্দেশ্যেই যাচ্ছিল এই গাড়িটি। আটককৃত ফার্নিচারগুলি প্রায় 50,000 টাকার কাছাকাছি হবে জানান সুমনবাবু, এবং এই ধরনের অভিযান প্রতিদিনই জারি থাকবে বলে জানান তিনি। গতকালকে আমরা গোপন খবর ছিল যে মেলাঘরেতে বটতলা, তাই এখানে পৌষসংক্রান্তি মেলা হবে আগামীকাল প্লাস 2 দিন। তো এখানে কিছু ফার্নিচারের গাড়ি মেলা উপলক্ষে যাওয়ার কথা ছিল। তো সেই কথা জেনে আমরা আমাদের পেট্রোলিং স্টাফকে বিশ্রামগঞ্জ প্লাস বিশালগড় এই সমস্ত কিছু ভার্নারেবল স্পটে তারা ভেহিক্যাল চেকিংয়ের জন্য রাত্র 10:30 থেকে 11টার মধ্যে এখানে ছিল আর কি। তো এইরকম সময় বিশ্রামগঞ্জ সোনামুড়া রাস্তার যে চৌমুনিটা আছে, এখানে কিছু এরকম ফার্নিচার গাড়ি যাচ্ছিলো। তো সেই সময় আমাদের পেট্রোলিং স্টাফের গাড়িটা ওই একটা গাড়িকে তারা চেস করেছে আর কি, চেস করার পর কিছুক্ষণ চেস করার পর ওই গাড়িটা একটা জায়গার স্পটে থামিয়ে রেখে ড্রাইভার পালিয়ে গেছিলো। তো ওই সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা গাড়িটা চেক করে এবং চেক করে দেখতে পায় যে কোনো গাড়িতে কোনো কাগজপত্র, বৈধ কাগজপত্র নেই, প্লাস ফার্নিচারের কোনো কাগজপত্র নেই। সেই জন্য আমাদের স্টাফরা গাড়িটা সিজ করে নিয়ে এসেছে আমাদের চৌদিলাম রেঞ্জ অফিস কমপ্লেক্সে। স্যার, এই ফার্নিচারগুলির তো এখানে মোটামুটি আমরা যে দেখলাম যে এখানে মোটামুটি 4-5টা খাট আর
2-3টা সোফা সেট আছে। তো এগুলি আনুমানিক বাজার মূল্য ধরেন আপনি 50,000 টাকার মতো হবে আর কি। আজকেও আমাদের এরকম স্টাফরা এরকম রাস্তাতে থাকবে, আজকেও খুব সম্ভবত এরকম মাল যাবে মেলা উপলক্ষে। আমরা আজকে চেষ্টা করবো এরকম ভেহিকেল চেক করার জন্য। স্যার আপনার নাম? আমি এসডিও বিশালগড় সুমন দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর সুখ শান্তি মিষ্টান্ন ভান্ডারে হামলার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। দুর্গা চৌমুহনীর এক মিষ্টির দোকানে দুষ্কৃতী হামলার ঘটনায় পশ্চিম থানায় মামলার পরিপ্রেক্ষিতে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। এই হামলার ঘটনায় দোকান মালিকের ছোট ভাই প্রিয়তোষ ঘোষ আক্রান্ত হন। ইতিমধ্যেই পশ্চিম থানার পুলিশ এই হামলার ঘটনায় জড়িত উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে। সেই মামলাতেই সোমবার ভোরে বর্ডার গোলচক্কর এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ আরেক অভিযুক্ত অধীর রঞ্জন দাসকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত বাকিরা পলাতক। তাদের সন্ধানে অভিযান জারি রয়েছে বলে জানান পশ্চিম থানার ওসি। 2019 তারিখে সকালবেলায় যে দুর্গা চৌমুহনীতে সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডারের যে অ্যাটাক হয়েছিল এবং যার মূলে দোকানের মালিকের ছোট ভাই সে ইনজিওর্ড হয় এবং দোকান থেকে বেশ কিছু জিনিস লুণ্ঠিত হয় বলে আমাদের কাছে যে অভিযোগ আসে, এরপরে আমরা এটা তদন্তে নামি। তদন্ত নেওয়ার পরে আমরা ওখানে যে সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং সিসিটিভি ফুটেজ কালেকশন করে প্রতিটা যারা নাকি মিসক্রেন্ট তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং আইডেন্টিফাই করে একে একে আমরা তাদেরকে তুলছি, অ্যারেস্ট করছি। এর আগে উজ্জ্বল দাসকে করেছি আমরা অ্যারেস্ট। আজকে সকালে সিভিল ড্রেসে আমাদের অফিসাররা তারা বর্ডার গোলচক্কর থেকে অধীরঞ্জন দাস বলে একটা ছেলে যে নাকি ওই ঘটনায় যুক্ত ছিল এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সে একটা অ্যাক্টিভ রোল নিয়েছিল ওখানে, তাকেও আমরা আজকে অ্যারেস্ট করেছি এবং এই কেসে আজকে কোর্টে পাঠাচ্ছি। রেড করছি কিন্তু তারা এলাকা থেকে পলাতক আছে, তবে আমরা সোর্স লাগাচ্ছি, যেখানেই থাকুক আমরা খুঁজে বার করব। আজকে কি রিমান্ডের আবেদন জানিয়ে কি করতে পারেন? না, আমরা এটা আমাদের তদন্তের স্বার্থে এটা বলছি, কী করা যায় এটা দেখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা পৌর নিগমের 26 নং ওয়ার্ডের প্রকৃত ভাতা প্রাপকদের ভাতা বদ্ধ হয়ে যাওয়ায় সোমবার বিধানসভার অধ্যক্ষের রেবতী মোহন দাসের দ্বারস্থ হন সবাই। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তা পর্যালোচনা শুরু করে। আর এই পর্যালোচনার ফলে বর্তমানে সমস্যায় পড়তে হচ্ছে প্রকৃত ভাতা প্রাপকদের। আগরতলা পৌর নিগমের 26 নং ওয়ার্ডের বহু প্রকৃত ভাতা প্রাপকের ভাতা বদ্ধ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। সোমবার বঞ্চিত প্রকৃত ভাতা প্রাপকরা এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের দ্বারস্থ হয়। তারপরেই এলাকার শাসক দলীয় নেতৃত্বরা নড়েচড়ে বসে। এলাকার শাসক দলীয় নেতৃত্বরা এই বঞ্চিত ভাতা প্রাপকদের নিয়ে 26 নং ওয়ার্ড অফিসের সম্মুখে বিক্ষোভ দেখায়। যে অফিসার এখানে আসছে আজকে অফিসের কাছে আমাদেরকে জবাব দিয়ে যেতে হবে আজকে, নয়তো আমরা তাদের কাছে আমরা ন্যায্য যদি আমরা যে বোঝানোর উচিত সে বোঝাতে না পারে তাদেরকে আজকে আমরা এখানে আমরা ঘেরাও করে রাখবো। গিয়ে তারা সুপারভাইজার এবং সিডিপো তারা এই স্যারেরা যাইয়েছিরা প্রত্যেকটা বাড়িতে যাইয়েছিরা সশরীরে পরিদর্শন করুক, কৈরাসীরা তারা সার্ভে করুক, সেই সার্ভে অনুসারে আমরা হস্তক্ষেপ করুম না। আমরা চাই প্রকৃত নিষ্ঠ যে ভাতা প্রাপক তাকেই ভাতা দেওয়া হোক, আর যেগুলির মধ্যে বাসা বাড়িতে কাজ না করে ঘরে বসে যারা ভাতা পায় তাদের নাম বাদ দেওয়া হোক। কতদিন ধরে এরকম কন্টিনিউ আমরা কালার দেখতাম না, এটা কন্টিনিউ চলছে, দীর্ঘ 40 বছর যাবত চলছে। এখন আমরা যেহেতু আমাদের গভর্নমেন্ট নতুন কৈরাসীরা এটা প্রসেসিং করার চেষ্টা করছে, তার জন্য সেই প্রসেসিং অনুসারে আমরা চাই প্রকৃত অনেস্টি ব্যক্তিরাই, কেবলমাত্র যারাই প্রকৃত ভাতার প্রাপক তারাই পাক, অন্যরা যাতে বাদ যায় সেই সাথে সহযোগিতা করা। 20 বছর 22 বছর ধরে এক বাসাতে বুঝিনি, আমার কেউ নাই, পুজো নাই, কেউ নাই বুঝিনি, গড়বাড়ে থাকি আমি বাসার দ্বারাই চলতে আছি বুঝিনি। আমাদের বাসাটা খাইতে নামটা খাইতে আমি শুনবো কেমনি, তখন তো আমাদের বয়স হয়ে গেছে বুঝিনি। ওনা আগে যে নাম দিয়েছি বাসার আমি নাম দিয়ে আসছি। আপনি কত বছর ধরে বাইতেছিলেন? বছর দিন হয়েছে, আগে হয়েছে না তো, বছর দিন হয়েছে। এখন কি কইছে? অনেক কিছু নাম দিয়েছি, আমার নাম বলে খাইতে দিচ্ছে বুঝিনি। খাওয়ার কইছে কাগজ তো জমা দিছি, তখন তো নাম বলে খাইতে দিছি। বয়স কত আপনার? বয়স 60 বছর, ওনার রেশন কার্ডে তো বুঝিনি মিলে না 50 বছর বুঝিনি।
শাসক দলীয় এক নেতৃত্বের অভিযোগ, তালিকা থেকে প্রকৃত ভাতা প্রাপকদের নাম কাটার পিছনে একটা দুষ্ট চক্র কাজ করছে। পাশাপাশি তিনি দাবি জানান, যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতা প্রদান করা হোক। আমি তো এই লিগে আইছি, আমি আজকে ভাতা পাইতেছি, আমার লোকে 60 জনে অন্ত 50-60 জন টাউন লগিয়া মানিক দিয়ে একটা 500 টাকা দিছে ওই চেক, এই চেকের থেকে আমার সব কিছু হয়েছে। এখন ওটা আধার কার্ড বাধার কার্ড দিতে লাগে, কিন্তু তখন একটু খুঁজতে লাগবে না। এই পর্যন্ত আজকে যে দেখাইছে, এরকম দেখাইছে অনেকবার সেক্টরে ফ্যাক্টরে নানান জায়গায়, বা আমরা অঙ্গনওয়াড়িতে দেখাইছে, কিন্তু আজকে যে আবার দেখাইলো কি কারণে দেখাইছে তাও আমি জানি। বোধ হয় এটা আমি অবজেকশন আছে বলে দেখাইছে, না আমি জানি না। এখন ভাতা গত মাসও পাইছি, এখন এই মাসও পাবো কি না পাবো তা জানি না। 700 টাকা 6 বছর ধরে ভাতা পাইতেছি। আমি একটা ফেরিওলা মাছ বেচে ভাত খাই। 6 বছর পর্যন্ত পাচ্ছি, আজকে আমার অবজেকশন করছে। আমি তো এটা কোনো বুঝলাম না। হ্যাঁ, কেন পড়ছে? মানে আমরা এক সেক্টরে জমা দিছি, আমরা সবই আছে এখানে, আমরা নিজস্ব সবই আছে এখানে, আমরা পার্টির যে নেতা টেতা সবই আছে, তারা জানে সব কিছু। জানি না সেটা, তারা তো জানে যে এই লোকটা কোনো ইয়ে নাই, কিন্তু আমার এটা অবজেকশন কেন করলো? এটার পেছনে সরকারের কোন একটা হাত আছে, না হলে এরকম হইল কেমন? এটা আপনার নাম কি? আমার নাম হলো হারানন্দ দাস। রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার বাঙালির পৌষ পার্বণ উৎসব। সমগ্র রাজ্যের পাশাপাশি কল্যাণপুরেও ঘরে ঘরে চলছে পৌষ পার্বণের প্রস্তুতি। গ্রামীণ সংস্কৃতি ঢেকির মাধ্যমে চাল গুঁড়ো করে পিঠে বানানো, যা আজও অম্লান। কল্যাণপুরের বন দপ্তরের পাশের খোকন দেবনাথের বাড়িতে ওনার স্ত্রী কুঞ্জবালা দেবনাথ সকালে পৌষ পার্বণের দিনে বিভিন্ন রকমারি পিঠে তৈরি করেন ছেলেবদের সহায়তায়। ঢেকির মাধ্যমে চালের গুঁড়ো করেছেন। যদিও এই কম্পিউটার যুগে ঢেকির চিত্র ধরা পড়ল ক্যামেরায়, যদিও বাজারে এখন রেডিমেড চালের গুঁড়ি পাওয়া যায়। কুঞ্জবালা দেবনাথ জানান, তাদের এটা স্মৃতি। শ্বশুর শাশুড়িরা এভাবেই করত, চাল ভিজিয়ে গুঁড়ি করে পিঠে তৈরি হয়। এই সমাজে এখনো ছেলেমেয়েরা রেডিমেডের উপর নির্ভর। এখন আমরা শ্বশুর শাশুড়ি আমলের এটা আমরা রাখছি, এটা একটা স্মৃতি। আমরা চাই এটা দিয়ে আমরা চালের খাইতাম, আমরা নাতিপতিরা ওখানে করতেছে খাইতেছে, বউ আছে, ছেলের বউটো আছে, এরাও করতেছে। আগে যারা এরা পারতো না, ওখান আমরা বাইতে পারতেছে। দেখিটা তো আমরা চাল গুঁড়া ভিজে গুঁড়া করি এরপর পিঠা করি। এরা করে না, তারা বাজার থেকে কিনা খায়, তারা তৈরি খায় চালের গুঁড়া। আমরা তো নিজে হাতে তৈরি করে খাই। তো শীতল পিঠা হয়, পুলি পিঠা হয়, তেলের পিঠা হয়, মালপোয়া হয়। অপরদিকে বাড়ি বাড়ি চলছে আলপনা দেবার প্রস্তুতি। মহিলারা ব্যস্ত। এক মহিলা জানান, 8 করি কীর্তন আসবে, আনন্দ করি পৌষ পার্বণ। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক। বছরের এই পৌষ মাস লাস্টের দিন সংক্রান্তি উপলক্ষে আমরা 8 করি কীর্তন আইব, তারপরে আমরা পিঠাচিরা করি, সবাই মিলে খাই, আনন্দ করি। এটাই তো থাকতে চাই, আমরা শান্তি সম্প্রীতি থাকা হইতে চাই। রিপোর্ট, খবর ত্রিপুরা। স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত ইঞ্জিনিয়ার দেবাশিস ঘোষের স্মরণে একটি স্মরণসভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্টেট হেলথ হোমে। প্রয়াত ইঞ্জিনিয়ার দেবাশিস ঘোষের স্মরণে সোমবার অনুষ্ঠিত হল স্মরণসভা ও রক্তদান শিবির। স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই দিনের স্মরণসভা ও রক্তদান শিবিরের সূচনা করেন বিধায়ক সুশান্ত চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা। এই দিনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিবিরের সূচনা করে বিধায়ক সুশান্ত চৌধুরী স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। On this occasion, my heartfelt condolence and my heart goes out to all the members of late Devashish Ghosh, his colleagues, friends, and all members of his family. Our Honorable Minister for Health and Family Welfare, Mr. Sudhir Rai Burman, was supposed to present here to attend this program as the chief guest, but suddenly he stuck up in Delhi. And last night, when I received the invitation from Mr. Sudhir Rai Burman,
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেতাদের অভ্যন্তরীণ কুন্দলের নরেন্দ্রপুর চা বাগানের কাজ স্তব্ধ হয়ে পড়েছে। অবিলম্বে এই চা বাগানের কাজ পুনরায় চালু করার দাবি জানান TTWU। নেতাদের আভ্যন্তরীণ কুন্দলের নরেন্দ্রপুর চা বাগানের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে। এর ফলে 5.5 শতাধিক শ্রমিক কর্মহারা। শ্রম দপ্তর এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। অবিলম্বে নরেন্দ্রপুর চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের কাজ ও খাদ্যের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন বারবার দাবি জানানোর পর শ্রম দপ্তর বৈঠক আহ্বান করে। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা জানান, বিগত সরকারের আমলে বাগানের কাজকর্ম বন্ধ হতো শ্রমিকদের দাবি পূরণ করা না হলে। বোনাস, মজুরি, কাজ ইত্যাদি নিয়ে শ্রমিকরা ধর্মঘট করত। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা আরও জানান, চা বাগান বন্ধ হয়ে পড়লে জেলাশাসক এবং শ্রম দপ্তরের কর্মকর্তারা বাগানে ছুটে যেতেন। প্রশাসনের তরফে জরুরি ভিত্তিক শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করা হতো এবং খাদ্য, ওষুধপত্র ইত্যাদি সরবরাহ করা হতো। যেসব শ্রমিক পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে। আজকে এই দিন কি হয়? আজকে হলো নরেন্দ্রপুর চা বাগান। আজ গত 5 তারিখ ছোট্ট একটা কারণে একজন শ্রমিক 2জন শ্রমিকের জন্য আজকে 550-এর উপর শ্রমিক আজকে অনাহারে আছে। এরা নতুন সংগঠন বানাইছে BMS এর এখন পাওয়ার কে কোন জায়গায় সর্দার হইব আমি ঠিক করে দেবো, কে কোন জায়গায় গন্তি হইব আমি ঠিক করে দেবো। ম্যানেজার ঠিক করবো না, ম্যানেজমেন্ট ঠিক করবো না, BMS ঠিক করবো। এটা নিয়ে ঝামেলা হয়েছে ম্যানেজারের সঙ্গে। এরা ম্যানেজার মেরে দিচ্ছে, মারার সঙ্গে সঙ্গে এরা বাগান বন্ধ করে বাগানটা ছেড়ে চলে গেছে। আজকে 14 তারিখ, আগামীকালকে আমাদের যারা বাঙালি অংশের মানুষ, হিন্দু, তার কাছে বিশেষ দিন। আজকে বাগানটা অনাহারে আছে। আগে বাগান বন্ধ হয়েছে সামগ্রিক দাবি নিয়ে, বোনাস নিয়ে, মজুরি নিয়ে, কাজের নিয়ে বাগান বন্ধ হয়েছে। কিন্তু সরকার থেকে সঙ্গে সঙ্গে উইদিন ডে তাদের কাজের ব্যবস্থা করছে, ফুড ফরওয়ার্ড চালু করছে, DM গেছে, খাওয়ার ব্যবস্থা করছে এবং হসপিটালে ওষুধের ব্যবস্থা করছে, সব ব্যবস্থা করছে। কিন্তু আজকে 14 তারিখ, 5 তারিখ বন্ধ হয়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে সরকার আছে বলে আমরা মনে করি না। একটা সরকারি কোনো রূপ নেই। পত্রপত্রিকা যখন উঠছে, মিডিয়া যখন হইতে শুরু করছে, তখন শিপ লেবার বৈশা ওই দিন গেলেন বাগানে, গত শনিবার দিন, সম্ভবত শনিবার দিন আজকে মিটিং ডাকছে। আমরা অনেক দিন ধরে যেদিন বাগানে বন্ধ হয়েছে এদিনে আমরা বলছি যে বাগান ইমিডিয়েট মিটিং ডাকো। লেবার কমিশনার একটা দিনও যায় না। DM সাহেব আগে বাগান বন্ধ হয়েছে, হরনগর বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে DM গেছে। এই নরেন্দ্রপুর বন্ধ হয়েছে একবার, সঙ্গে সঙ্গে DM দিয়ে কাজের ব্যবস্থা হচ্ছে। আজ পর্যন্ত একটা কোনো ব্যবস্থা নেই। আজকে মিটিংয়ে কি হয়েছে? আজকে মিটিং শুরু হয়েছে মাত্র। এবং আমাদের দাবি হইল, ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের দাবি হইল, CITUর দাবি হইল অবিলম্বে বাগান খোলা হোক। অবিলম্বে বাগান, যে কোনো সত্ত্বে আমরা বাগান খুলতে রাজি আছি। এবং যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ফালতু কারণে তো এতগুলি শ্রমিকের তো তার সর্বনাশ করা যায় না। আজকে অনাহারে আছে, বাইরে কোনো কাজ নাই। আগে তো বাইরে কাজ টাজ ছিল, এখন বাইরেও কোনো কাজ নাই। এখন শ্রমিকরা আজকে অনাহারে আছে। এরা এখন এখানে কি মালিক পক্ষ উপস্থিত? হ্যাঁ, মালিক পক্ষ উপস্থিত আছে। মালিক পক্ষ বলতে ম্যানেজমেন্টের যারা পরিচালনা, খোদ মালিক না, মালিকের প্রতিনিধি আছে। এখন যারা আছে তারাই এগ্রিমেন্ট করতে পারে। একটা বাগানই না, সব বাগান? একটা বাগান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান AJM বিদ্যা ভবন এবং AS একাডেমিতে চালু হলো E-ক্লাস পদ্ধতি। এর উদ্বোধন করেন ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির বিদ্যালয়ের অধিকর্তা কাশীনাথ দাস। সোনামুড়া নবপ্রজন্মের কচিকাঁচা শিশুদের শিক্ষার ক্ষেত্রে যুক্ত হলো আরও একটি নতুন পালক। সোনামুড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান AJM বিদ্যা ভবন এবং AS একাডেমিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো E-ক্লাস পদ্ধতি। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির বিদ্যালয়ের অধিকর্তা কাশীনাথ দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সাজু ওয়াহিদ, সোনামুড়া বিদ্যালয় শিক্ষা পরিদর্শক শিবশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী স্বদেশ দত্ত, বিশিষ্ট আইনজীবী জসিমউদ্দিন, বিদ্যালয়ের কর্ণধার আবুল কাশেম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সাজু ওয়াহিদ বলেন, आगे भी और आगे बढ़े और सोनामुरा का जो एजुकेशनल स्पीयर में एक अच्छा स्टेप लिया है अभी और एक मास प्रेजेंस भी दिखा जाए और अच्छा वाला ये सोनामुरा का सबसे बच्चों के लिए भी अच्छा होगा जो भी स्टेप भी है और इससे भी बड़ा हो जाए और उस टाइम भी मेरा पूरा शुभकामनाएं हो जाए ये बोल के मेरा आलोचना इतने शेष করছি সবাইকে নমস্কার ধন্যবাদ। বিদ্যালয়ের কর্ণধার আবুল কাশেম বলেন, এই পর্যন্ত এসেছে যিনার সবসময় প্রথম থেকেই যার অনুপ্রেরণা এবং যার সহযোগিতার মাধ্যমে আজকের আমাদের এই বিদ্যালয় এবং এই কোচিং সেন্টার এতটুকু এসেছে। উনাকে আমাদের সদস্য বলেছেন যে ধন্যবাদ দিয়ে জ্ঞাপন করতে পারবো না, আমাদের ধন্যবাদের ভাষা নেই, সেজন্য আজকে আমাদের অনুষ্ঠানকে আর সুন্দর করেছেন। যে প্রথম থেকে সহযোগিতা করেছেন উনি হচ্ছেন আমাদের কাশীনাথ স্যার। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় কাশীনাথ স্যার মহোদয়কে আহ্বান করব আমাদের সামনে বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে এই ক্লাস পরিষেবা উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয় 11 জন। ঘটনা মেলাগড় পঞ্চপাণ্ডব চৌমুহনী এলাকায়। TR01B2980 ম্যাক্স গাড়ি বিশালগড় থেকে সোনামুড়ার উদ্দেশ্যে রওনা হলে মেলাগড় পঞ্চপাণ্ডব চৌমুহনী রাস্তায় বাঁক নিতে গিয়ে গাড়ির অ্যাক্সেল ভেঙে উল্টে যায়। আহত হয় 11 জন। জানা যায় বিশালগড় কোনাবন থেকে রিজার্ভ 11 জন যাত্রীকে নিয়ে সোনামুড়ার বটতলী মেলার উদ্দেশ্যে রওনা হয় গাড়ির সবাই ট্রাভেল। তাহারা তাদের পূর্বপুরুষদের অস্থি বিসর্জন করবে ও বাপ দাদার কাজ করবে। মেলাগড় আসতে গাড়ি উল্টে যায়, আহত হয় 11 জন। তাহারা সবাই মেলাগড় হাসপাতালে চিকিৎসাধীন। তাহার মধ্যে মহামায়া দেববর্মা ও সুব্রত দেববর্মা আহত হয় বেশি। কয়জন আসলো গাড়িতে? 12 জনই ব্যথা হয়েছে। কোনখান থেকে আইছে আপনার? হ্যাঁ, কোনখান থেকে আইছে? কোনাবন থেকে আইছে। কোনাবন। তোর বাবার নাম হইলাম তোরা কতজন আসলি? কইতারে তুমি আসলা গাড়ি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।